শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় ঢাকার নিন্দা, আজও দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ। ধ্বংসের মুখে গাজার স্বাস্থ্য ব্যবস্থা, হাসপাতালগুলোতে নেই ওষুধ, বিদ্যুৎ ও জরুরি সরঞ্জাম, মৃত্যু ঝুঁকিতে হাজারো রোগী। স্বেচ্ছায় দেশ ছাড়লে অবৈধ অভিবাসীদের $৩,০০০ দেবে ট্রাম্প প্রশাসন, দেশে ফেরার জন্য বিনামূল্যে দেবে বিমান টিকিট। এবং তুরস্কের রাজধানী আঙ্কারার বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান সহ নিহত ৭। তদন্ত চলছে, সন্ত্রাসী আক্রমণের আলামত মেলেনি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ভারতের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে বিভিন্ন হিন্দুত্ববাদী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। ভারতের হাইকমিশনারকে তলব করে এই উদ্বেগ জানানোর পাশাপাশি সহিংসতার হুমকির ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশি হিন্দুদের ওপর নির্যাতন অভিযোগে আজও দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে দেশটির সরকারে থাকা দল বিজেপি সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে কয়েকটি হিন্দুত্ববাদী দল। তবে হাইকমিশন ভবন থেকে ৫০০ মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। ভারতীয় নিরাপত্তা বাহিনীর কয়েক স্তরের ব্যারিকেড, পুলিশ ও আধা সামরিক বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। এছাড়া বাংলাদেশ হাইকমিশনের কাছে ১৫,০০০ পুলিশ মোতায়েনের তথ্যও দিচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। একই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের কলকাতায় দেশের ডেপুটি হাইকমিশন কার্যালয়ের সামনেও। এ সময় কলকাতায় বাংলাদেশের হাইকমিশন না রাখতে দেওয়ার হুমকি দেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দ্র অধিকারী। তবে পুলিশ ব্যারিকেড ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সোমবার ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করে বন্ধ করে দেয় কয়েকটি হিন্দুত্ববাদী গোষ্ঠী। এদিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করে দেশটিতে বাংলাদেশের কূটনৈতিক ও কনসুল কার্যালয়ে হামলা ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার ভারতের এসব ঘটনায় নিন্দা প্রকাশ, সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায়। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে। এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে। সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিককে হত্যার ঘটনায় বাংলাদেশের হিন্দুরা নিরাপত্তাহীন অভিযোগে ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু করে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। আব্দুল মালেক, আরটিভি। কূটনৈতিক উত্তেজনার মধ্যেই মঙ্গলবার আবারও দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। এর কয়েক ঘণ্টা আগে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বর্মাকে ডেকে পাঠায়। ভারতে বাংলাদেশি কূটনৈতিক মিশন ঘিরে একাধিক ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ জানাতে তাকে তলব করা হয়েছিল। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এটি দ্বিতীয়বারের মতো দুদেশের কূটনীতিকদের তলব করার ঘটনা। গত কয়েকদিনে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশি মিশনের সামনে একাধিক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে, ইসরায়েলের কঠোর অবরোধ ও চিকিৎসা সামগ্রী প্রবেশে বাধার কারণে মৃত্যু ঝুঁকিতে হাজারো রোগী। হাসপাতালগুলোতে নেই ওষুধ, বিদ্যুৎ ও জরুরি সরঞ্জাম। এ পরিস্থিতিকে ভয়াবহ ও নজিরবিহীন বলে বর্ণনা করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। গাজার হাসপাতালগুলো যেন মৃত্যুর অপেক্ষমান কক্ষ। আহত, অসুস্থ ও শিশু সবার চিকিৎসা প্রায় অচল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, জায়নবাদীদের অবরোধে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রবেশ করতে না পারায় পরিস্থিতি চরম সংকটজনক হয়ে উঠেছে। হাসপাতালগুলোতে প্রায় ৭৫% জরুরি চিকিৎসা সরঞ্জাম অনুপস্থিত। অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় সামগ্রীর মারাত্মক সংকট চলছে। সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট ও জেনারেটরের অভাব, যা হাসপাতালের কার্যক্রমকে আরও ব্যাহত করছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত কথিত যুদ্ধবিরতি চললেও প্রতিশ্রুত পরিমাণ চিকিৎসা সহায়তা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। ফলে গাজার হাসপাতালগুলোর সংকট আরও গভীর হচ্ছে। এমন পরিস্থিতিতে শুধু যুদ্ধাহতরাই নয়, মারাত্মক ঝুঁকিতে আছেন দীর্ঘমেয়াদে চিকিৎসাধীন রোগীরাও। চিকিৎসার অভাবে প্রায় ৪,০০০ গ্লুকোমা রোগী স্থায়ীভাবে অন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় আছেন।
পাশাপাশি প্রায় 40,000 গর্ভবতী নারী আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন, যা মা ও নবজাতকের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। অপুষ্টির ঝুঁকিতে আছে 5 বছরের কমবয়সী প্রায় 3,20,000 শিশু। বিদেশে চিকিৎসার জন্য রোগী পাঠানোর ব্যবস্থা থাকলেও তা অত্যন্ত জটিল ও ধীরগতির। এ পর্যন্ত চিকিৎসার অনুমতির অপেক্ষায় প্রাণ হারিয়েছেন অন্তত 1,156 রোগী। পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে সীমান্ত খুলে দেওয়ার দাবি জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বিলম্ব হলে প্রাণহানি আরও বাড়বে বলেও সতর্কবার্তা দিয়েছেন তারা। 2 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার প্রায় সব হাসপাতাল ক্ষতিগ্রস্ত। নিহত হয়েছেন হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী। মানবিক সহায়তা প্রবেশে বাধা অব্যাহত থাকলে গাজার স্বাস্থ্য ব্যবস্থার সম্পূর্ণ ধস এখন কেবল সময়ের অপেক্ষা, এমনটাই শঙ্কা সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, RTV। যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সময় পুলিশের হাতে আটক হয়েছেন আলোচিত সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। গ্রেফতারের পর মঙ্গলবার তাকে হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে মধ্য লন্ডনের আসপেন ইন্স্যুরেন্স অফিসের বাইরে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা। এতে অংশ নেন গ্রেটা। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায় নিষিদ্ধ সংগঠনের প্ল্যাকার্ড প্রদর্শন করায় তিনি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের সময় আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধিতা করি লেখা একটি প্ল্যাকার্ড দেখা যায় তার হাতে। গত জুলাই থেকে যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। এই গ্রুপটিকে সমর্থন করায় এরপর থেকে কয়েকশো বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গাজার উদ্দেশ্যে যাওয়া নৌযান সুমুদ ফ্লোটিরারও নেতৃত্ব দিয়েছেন গ্রেটা থুনবার্গ। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জন্য বড় অঙ্কের আর্থিক সুবিধার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেলে প্রত্যেককে দেয়া হবে $3,000। একই সঙ্গে দেশে ফেরার জন্য বিমান টিকিটও দেবে বিনামূল্যে। সোমবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। যুক্তরাষ্ট্রে অভিবাসী কমাতে ধরপাকড়ের পাশাপাশি এবার ভিন্ন পন্থা নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শেষ নাগাদ কেউ স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলে প্রত্যেককে $3,000 করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে তার সরকার। এর আগে সহায়তার পরিমাণ ছিল মাত্র $1,000। অভিবাসীদের প্রত্যাবাসনে আগ্রহী করতে এখন তা বাড়িয়ে 3 গুণ করা হয়েছে। এই উদ্যোগকে অভিবাসীদের জন্য উপহার হিসেবে উল্লেখ করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তবে কেউ এটি গ্রহণ না করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে দপ্তরটি। এক বিবৃতিতে তারা জানায়, স্বেচ্ছায় ফেরত না গেলে আর কখনোই যুক্তরাষ্ট্রে ফেরার সুযোগ পাবে না। যুক্তরাষ্ট্রে আইনিভাবে প্রবেশের জন্য CPB-1 নামে একটি অ্যাপ চালু করেছিল বাইডেন প্রশাসন। চলতি বছরের মার্চে নাম বদলে CPB হোম নামে অ্যাপটি আবারও চালু করে ট্রাম্প সরকার। তবে এখন প্রবেশের বদলে শুধু দেশত্যাগের আবেদন করতে পারে অভিবাসীরা। সরকারি হিসাব অনুযায়ী একজন অবৈধ অভিবাসীকে গ্রেফতার, আটক রাখা এবং ফেরত পাঠাতে গড়ে প্রায় $17,000 ব্যয় হয় যুক্তরাষ্ট্রের। সে তুলনায় $3,000 দিয়ে স্বেচ্ছায় ফেরত পাঠানো সরকারের জন্য অনেক বেশি সাশ্রয়ী বলে জানায় হোমল্যান্ড সিকিউরিটি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ট্রাম্প প্রতি বছর 10 লাখ অভিবাসীকে প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। চলতি বছর এ পর্যন্ত প্রায় 6,22,000 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প সরকার। বিনিয়ামিন, RTV। বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে হওয়া দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান ও তার সঙ্গে থাকা 4 লিবিয়ান কর্মকর্তাও নিহত হন। আঙ্কারা থেকে ফেরার পথে বিমানটি বিধ্বস্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ ডেবেইবা। স্থানীয় সময় মঙ্গলবার দেয়া বিবৃতিতে এই দুর্ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনা জাতির, লিবিয়ার সামরিক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের জন্য বড় এক ক্ষতি। বিশ্বজুড়ে 2025 সালে জেনজি বা তরুণ প্রজন্মের নেতৃত্বে ব্যাপক ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থান দেখা গেছে। বাক স্বাধীনতার জন্য লড়াই, দুর্নীতি, অর্থনৈতিক সংকট, অনিয়ম আর দমন পীড়নের বিরুদ্ধে বছর জুড়েই উত্তাল ছিল বিশ্বের নানা প্রান্তের রাজপথ। দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে তরুণ প্রজন্মের এই অদম্য স্পৃহা প্রমাণ করেছে জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। বছর জুড়ে বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব বিক্ষোভ তুলে ধরেছেন ইমতিয়াজ আহমেদ।
বিদায় লগ্নে দাঁড়িয়ে ২০২৫ সাল। ক্যালেন্ডারের পাতা উল্টালেই বছরটি ইতিহাসের পাতায় জায়গা করে নিবে আরও এক তরুণ প্রজন্মের আন্দোলনের বছর হিসেবে। বাংলাদেশের ২৪-এর ছাত্র জনতার আন্দোলনের বিপ্লব যে স্ফুলিঙ্গের জন্ম দেয়, ২০২৫ সালে এসে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা থেকে সুদূর আমেরিকায়। ২৫ সালের শুরুতে সার্বিয়ার বেলগ্রেডে শিক্ষার্থীদের নেতৃত্বে দুর্নীতি বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে। ২৪-এর শেষ ভাগ থেকে চলা এই আন্দোলনে আগাম নির্বাচনের দাবিতে রাজপথ দখল করে বিক্ষোভকারীরা। মার্চে টিকটক নিষিদ্ধের প্রতিবাদে আলবেনিয়া বিক্ষোভে নামে দেশটির তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা। এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে গণবিতরণ কার্যক্রম ও গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বছরের বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রে বিশাল সমাবেশ ও র্যালি করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের নেতৃত্বে জুলাইয়ে দেশব্যাপী বিক্ষোভে নামে অ্যাঙ্গোলার সাধারণ মানুষ। অর্থনৈতিক বৈষম্য, পুলিশি নির্যাতন ও বিতর্কিত কিছু আইন সংশোধনের প্রতিবাদে আগস্টে জাকার্তার রাস্তায় নামে ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে সরকার জনদাবি পূরণে বাধ্য হয়, মন্ত্রিসভায় আনে রদবদল। এছাড়া প্রস্তাবিত কিছু কঠোর আইন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। গেল সেপ্টেম্বরে নেপালের জেনজি আন্দোলনে দুর্নীতি ও সোশ্যাল মিডিয়া সেন্সরশিপের বিরুদ্ধে রাজপথ দখল করে শিক্ষার্থীরা। চাপের মুখে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেপ্টেম্বরেই পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে তীব্র বিদ্যুৎ ও পানি সংকট এবং জীবনযাত্রার মান নিয়ে প্রতিবাদে নামে শিক্ষার্থীরা। জনরোষে সরকার ভেঙে দিতে বাধ্য হন দেশের প্রেসিডেন্ট। পরবর্তীতে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় তৎকালীন প্রেসিডেন্টকে। অক্টোবরে তুরস্কে বিরোধী নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে ইস্তাম্বুল ও আঙ্কারায় বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। একই সময়ে মরক্কোতে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দাবিতে আন্দোলন করে তরুণরা। এছাড়া কৃষকদের সঙ্গে আন্দোলনে যোগ দেয় প্যারিসের শিক্ষার্থীরা। নভেম্বরে নির্বাচনের পর তানজানিয়ায় তরুণদের নেতৃত্বে শুরু হয় বিশাল বিক্ষোভ সমাবেশ। দুর্নীতির বিরুদ্ধে ট্রিলিয়ন পেসো মার্চ আয়োজন করে ফিলিপাইনের ছাত্ররা। এদিকে তীব্র আন্দোলনের মুখে বারবার মন্ত্রিসভা পরিবর্তন করতে বাধ্য হয় পেরু সরকার। মঙ্গোলিয়ায় কয়লা চুরির দুর্নীতির বিরুদ্ধে তরুণদের অবস্থানও ছিল চলতি বছরের অন্যতম আলোচিত ঘটনা। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। দর্শক, এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।